শ্রোতা বন্ধুরা, বৈঠকখানার গল্পে আপনাদের স্বাগত। আজ বৈঠকখানার গল্পে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত ভূতের গল্প রাতের প্রহরী। হরিনারায়ণ চট্টোপাধ্যায় 1916 সালে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তারপর তাদের বার্মা চলে আসতে হয়। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে রেঙ্গুন আদালতে আইনজীবীর কাজ শুরু করেন তিনি। বার্মায় 25 বছর অতিবাহিত করার পরে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কলকাতায় ফিরে আসেন তিনি। তাঁর লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ। হরিনারায়ণ বেতার নাটকে অভিনয় করতেন। কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য জনপ্রিয় রম্য নাটক তাঁর লেখা। 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1976 সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন হরিনারায়ণ। 1981 সালের 20 জানুয়ারি কলকাতায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। তাহলে শুরু করছি আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রাতের প্রহরী। এই কাহিনী অমিয়া মাসির কাছে শোনা, তবে অমিয়া মাসি হলফ করে বলেছে এই কাহিনীতে একটুও ভেজাল নেই, প্রতিটি বর্ণ সত্য। তার বাণীতেই বলি। জানো, শরীরটা বছর দুয়েক আগে খুব খারাপ হয়ে পড়েছিল। যা খাই কিচ্ছু হজম হয় না, পেটে অসহ্য ব্যথা, চোখে অন্ধকার দেখি। ডাক্তার বললেন কলকাতা ছাড়তে হবে, এ শহর ব্যাধির ডিপো, এখানে থাকলে শরীর সারবে না। ঠিক হলো কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে মাস দুয়েক কাটিয়ে আসব। ঘাটশিলা, মধুপুর, গিরিডি, দেওঘর, কোনো জায়গায় তোমার মেশোর পছন্দ নয়। জানো তো কি খুঁতখুঁতে মানুষ। বললেন ওইসব বড় ফাঁকা জায়গা, নিরাপদ নয়। ভাবতে ভাবতে ঠিক হলো লখনৌ। সেখানে আমার দাদা শ্বশুরের একটি বাড়ি ছিল, বহু পুরনো বাড়ি। উনি শখ করে তৈরি করেছিলেন যখন লখনৌতে চাকরি করতেন। সে বাড়ির যে কি অবস্থা তাও জানি না। সেখানেই যাওয়া হলো। চারবাগ, আমিনাবাদ জিজ্ঞাসা করে করে বাড়ির পাত্তা মিলল। চক থেকে বেশ দূরে, আশেপাশে মুসলমানের বস্তি, ছাগল মুরগির পাল ঘুরছে। একতলা বাড়ি, যতটা জরাজীর্ণ হবে ভেবেছিলাম অবস্থা ততটা খারাপ নয়। আগেকার দিনের মজবুত মশলার গাঁথনি। যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন বিকেল, রোদ ঝলমল করছে। দুটো ঘর, বাথরুম, এক ফালি রান্নাঘর। বাইরে বের হয়ে হোটেলে খাওয়া সেরে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 8টা। তালা খুলে ঢুকতে গিয়েই দাঁড়িয়ে পড়লাম। সালাম সাহেব। মুখ ফিরিয়ে দেখলাম দরজার বাইরে একজন, পরনে কালো কুর্তা আর পাজামা, মাথায় কালো টুপি বাঁকা করে বসানো। কৌন? आपका गुलाम हुजूर। বাতি জেলে লোকটাকে ভিতরে ঢোকানো হলো। দীর্ঘ চেহারা, কুটুরাগত দুটো চোখ, কিন্তু নিষ্প্রভ নয়, জল জল করছে। মুখের কোথাও যেন মাংস নেই, বোঝা গেল অর্ধা হাড়ে এমন চেহারা হয়েছে। কি চাই? আপনারা নতুন এসেছেন দেখলাম, কিছুদিন থাকবেন বোধহয়। সেরকম ইচ্ছা আছে। এ আমার দাদুর বাড়ি, বহুদিন আসা হয়নি। লোকটা নিচু হয়ে
কুর্নিশ করে বলল, নিশ্চয়ই থাকবেন সাহেব, আলবাত থাকবেন। যে কদিন থাকবেন এই গোলাম পাহারা দেবে। হাজার হোক আপনাদের পক্ষে বিদেশ বিপুল। ভালোই হলো, একটা পাহারাদার থাকলে আমরা নিশ্চিন্ত। বিদেশে যখন এসেছি চুপচাপ বাড়িতে তো আর বসে থাকবো না, ঘুরে ঘুরে বেড়াবো। তোমার নাম কি? বান্দার নাম আব্দুল রেজভী। তোমাকে কেউ চেনে এখানে? লোকটার দুটো চোখ দপদপ করে জ্বলে উঠল। দেখবেন হুজুর, এই দেখুন। আধ ময়লা কুর্তার মধ্য থেকে আব্দুল প্রায় শতচ্ছিন্ন গোটা কয়েক কাগজ বের করল। কাগজগুলো হলদে হয়ে গেছে। গোটা তিনেক অভিজ্ঞানপত্র, বড় বড় লোকের লেখা। ফৈজাবাদের জমিদার, অযোধ্যার নবাবের ভাইপো, গোন্ডার রহিম, সবাই লিখেছে আব্দুল রিজভির মতো বিশ্বাসী, কর্তব্যপরায়ণ, সৎ লোক দুর্লভ। ঠিক আছে, তোমাকে রাখবো। কত দিতে হবে বলো? আমি একলা মানুষ কথা বানতে, যা দেবেন তাতেই রাজি। আব্দুল রয়ে গেল। দিন দিনে খুব ভালোভাবে কাটল। বেরিয়ে যখনই ফিরতাম দেখতাম সদর দরজার পাশে আব্দুল খাড়া হয়ে দাঁড়িয়ে, সজাগ প্রহরী। আমাদের দেখলে কপালে হাত ঠুকে সেলাম করত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম খট খট জুতোর শব্দ, বাইরে আব্দুল পাহারা দিচ্ছে। দিন তিনেক পর রাত্রে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি, হঠাৎ মনে হলো আমার খাটটা যেন নড়ে উঠল। চমকে খাটের উপরে উঠে বসলাম। ভাবলাম নির্ঘাত ভূমিকম্প। বাড়িতে বিজলি বাতি ছিল না, হ্যারিকেন ব্যবহার করতাম। আলো জ্বললে তোমার মেশোর ঘুম হয় না বলে শোবার আগে হ্যারিকেন নিভিয়ে দিতাম, কিন্তু মাথার বালিশের নিচে টর্চ থাকতো। তাড়াতাড়ি টর্চ জ্বাললাম। দেখি তোমার মেশোর খাট যথাস্থানে থাকলেও আমার খাট হাত 10 সরে এসেছে। ভূমিকম্পে তো এমন হওয়ার কথা নয়। গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কোনো রকমে চাপা গলায় ওনাকে ডাকলাম। বার কয়েক ডাকার পর উনি উঠে বসলেন। কি হলো? কি হয়েছে বলতে হলো না। খাটের অবস্থান দেখে সবই বুঝতে পারলেন। ওখানে গেলে কি করে? তাই তো ভাবছি, কে যেন আমার খাটটা সরিয়ে নিয়ে এলো। উনি ভুরু কুঁচকে কিছুক্ষণ কি ভেবে বললেন, বুঝতে পেরেছি, তোমার রোগ তো একটা নয়। ঘুমিয়ে কথা বলো। ঘুমাতে ঘুমাতে শিবপুরের বাড়িতে এবার বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিল, মনে আছে? সেই রকম খাটটা ধরেই হয়তো হাঁটতে শুরু করেছো। দাঁড়াও, খাটটা ঠিক জায়গায় সরিয়ে দিই। তোমার মেশো খাট থেকে নামবার সঙ্গে সঙ্গেই আশ্চর্য কাণ্ড ঘটল। আমি আমার খাটের ওপর বসে সরসর করে খাটটা সরে পুরনো জায়গায় চলে গেল। হয় হাত কেঁপে উঠতে টর্চটা নিভে গিয়েছিল। অন্ধকারে শুধু আমার কণ্ঠ শোনা গেল। তোমার মেশো উঠে হ্যারিকেন জ্বালালো। তারপর সারাটা রাত দুজনে চুপচাপ বসে। একবার তোমার মেশো দরজা খুলে বাইরে গিয়ে ডাকলো, আব্দুল। হুজুর। উত্তরের সঙ্গে সঙ্গে আব্দুল এসে সামনে দাঁড়িয়েছিল। ফরমাইয়ে সাহেব। কিন্তু ব্যাপারটা এমন অলৌকিক, অবিশ্বাস্য যে কাউকে বলাও যায় না। যাকে বলবো সেই ভাববে আমাদের মাথার দোষ আছে। তাই চুপচাপ রইলাম। আমাদের দুজনের কেউই ভূতে বিশ্বাস করতাম না। চিরকাল দুজনে শহরে মানুষ, ভূতের কথা বইয়ে পড়েছি, কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। সেই রাতে ব্যাপারটা আমাদের দুজনকেই বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। দিন 15 নির্বিবাদে কাটল। কোনো উপদ্রব নয়,
একসময় আমার নিজেই মনে হলো সব ব্যাপারটাই হয়তো মনের ভুল। সিনেমা দেখে ফিরতে সেদিন একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুতে প্রায় 12টা হলো। শীত পড়তে শুরু হয়েছে। লখনৌতে শীতের প্রকোপ একটু বেশি। জানলাগুলো সন্ধে বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে খটখট করে সব জানলাগুলো খুলে গেল। কনকনে ঠান্ডা হাওয়ার ঝলক হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। বন্ধ করার দোষে হলে একটা জানলা খুলে যাওয়া সম্ভব, কিন্তু এভাবে একসঙ্গে শোবার ঘরের 4টে জানলা খুলে যায় কি করে? তোমার মেশো খাটের ওপর উঠে বসলো। উঠেই আমাকে ধমক। জানালাগুলোও কি ভালো করে বন্ধ করতে পারো না? মাঝ রাতে আচ্ছা ঝামেলা। তোমার মেশো উঠে সব জানলাগুলো টেনে বন্ধ করে দিল। তারপর উনি সবে খাটে শুয়েছেন, ফের খটখট করে জানলাগুলো খুলে গেল। বার 3 এরকম হবার পর দুজনেই একটু ভয় পেয়ে গেলাম। দরকার নেই বাপু শরীর সারিয়ে, এই ভুতুরে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। কথাটা হঠাৎ আমার মনে হতে বললাম, আব্দুলকে একবার ডাকলে হয় না? আব্দুল কি করবে? আমরা যখন ঠিকমতো জানলাগুলো বন্ধ করতে পারছি না, তখন ওকে দিয়ে একবার চেষ্টা করো। কথাটা বোধহয় তোমার মেশোর মনে লাগলো। দরজাটা খুলে ডাকলো, আব্দুল। হুজুর। আশ্চর্য, মনে হয় আব্দুল মানুষ নয়, যন্ত্র। আব্দুল দরজায় এসে দাঁড়ালো। জানালাগুলো কিছুতেই বন্ধ করতে পারছি না, একবার দেখো তো। আমি টর্চটা জ্বালিয়ে আব্দুলের মুখের ওপর রেখেছিলাম। মনে হলো আব্দুলের দুটো চোখ জ্বলে উঠল। জি হুজুর। আব্দুল একটা একটা করে সব জানলাগুলো বন্ধ করে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে সেলাম ঠুকেই বাইরে চলে গেল। দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। না, জানলাগুলো আর খুলে গেল না। তার মানে আমরা বোধহয় জানলাগুলো ঠিকমতো বন্ধ করতে পারছিলাম না। রাত্রে আর কোনো অসুবিধা হলো না। সত্যি, কত মিথ্যা কারণেই আমরা ভয় পাই, কত অল্পে। পরের দিন দুপুরবেলা আব্দুলকে দেখলাম। সাধারণত দিনের বেলা সে নিজের ডেরায় চলে যায়, পাহারা দিতে আসে সন্ধ্যাবেলা। কিন্তু সেদিন দুপুরে বের হবার মুখে দেখলাম আব্দুল চারদিকে ঘুরছে। তোমার মেশো পোস্ট অফিসে গিয়েছিল খাম পোস্টকার্ড কিনতে। আশপাশে এমন কেউ নেই যাদের সঙ্গে আলাপ করতে পারি, চারদিকে বস্তি। কি খুঁজছো আব্দুল? আব্দুল যেন একটু চমকে উঠল। আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে বলল, একটা চিজ খুঁজছি ম্যাম সাহেব। অনেক দিন আগে হারিয়েছিলাম, কিন্তু কোথায় হারিয়েছিলাম ঠিক মনে পড়ছে না। উত্তর দিয়ে আব্দুল আর দাঁড়ালো না, আস্তে আস্তে বস্তির দিকে এগিয়ে গেল। ইচ্ছা ছিল আব্দুলকে তার পুরনো সংসার, তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসা করব, কিন্তু সুযোগ পেলাম না। কি খুঁজছে আব্দুল ঠিকভাবে সে কথাও বলল না। কেমন একটা দুর্বোধ্য উত্তর দিয়ে গেল। জানলাগুলো ভালোভাবে দিনের আলোয় পরীক্ষা করে দেখলাম। কলকবজার বিশেষ কোনো কারসাজি নেই, অথচ রাত্রে কেন বন্ধ করতে পারলাম না? দিনের বেলা কোনো গোলমাল নেই, কিন্তু রাত হলেই যেন গা ছমছম করে। মনে হয় আমি আর তোমার মেশো ছাড়া তৃতীয় আরেক সত্তার যেন আবির্ভাব হয়। তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার কার্যকলাপের মধ্য দিয়ে সে নিজেকে ধরা দেয়। এই খাট সরানো,
জানলাগুলো আচমকা খুলে যাওয়া, এসব কিন্তু মোটেই স্বাভাবিক বলে মনে হয় না। তোমার মেশো ফিরে আসতে আব্দুলের জিনিস খোঁজার কথাটা বললাম, কিন্তু কথাটার ওপর সে একেবারেই গুরুত্ব আরোপ করল না। বলল, আহা, ও সব নিয়ে মাথা ঘামাবার কোনো মানে হয় না। হয়তো পকেট থেকে কিছু পড়ে গেছে, তাই খুঁজছিল। আমি কিন্তু মনের কথাটা বলেই ফেললাম, জানো, আর এখানে ভালো লাগছে না। কেন? তোমার শরীরের তো উন্নতিই হয়েছে, পেটের ব্যথাটা আর নেই, খিদেও হচ্ছে। এই বাড়িটা আমার ভালো লাগছে না। বাড়ির কি দোষ হলো? কি দোষ তো তুমি জানো। ওসব তোমার মনের ভুল, আমি ওসব মোটেই ভাবছি না। কিন্তু কয়েকদিন পরেই ভাববার যথেষ্ট কারণ ঘটল তোমার মেশো আর আমার দুজনেরই। সেদিন বিকাল থেকেই বৃষ্টি আরম্ভ হলো, অসময়ের বৃষ্টি। বুঝতে পারলাম এই বৃষ্টির পরই শীতের প্রচণ্ডতা বাড়বে। দুটো বিলাতি কম্বল ছিল, তাতে সে শীত আটকাবে না। সেদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের মধ্যে খুটখুট শব্দ, কে যেন বুট পরে পায়চারি করছে এদিক থেকে আরেক দিক। উঠে বসলাম। তোমার মেশো ঘুমে অচেতন। টর্চ জ্বালিয়ে ঘরের এদিক ওদিক ফেললাম, কেউ কোথাও নেই, অথচ খটখট শব্দ সমানে শোনা যাচ্ছে। ইঁদুরের উৎপাত কিনা কে জানে। আমাদের গড়পাড়ের বাড়িতে বিরাট সাইজ ইঁদুর ঘুরে বেড়াতো, সাইজে বিড়ালের চেয়েও বড়। বাথরুমে যাওয়া দরকার, সাহস করে উঠলাম। বাথরুমের দরজা খুলে টর্চ জেলে আগে এধার ওধার দেখে নিলাম। কোণের দিকে আলো পড়তেই চিৎকার করে উঠলাম। একেবারে দেয়াল ঘেঁষে একটি নরকঙ্কাল। বললে বিশ্বাস করবে না, জীবন্ত নরকঙ্কাল দুই হাত প্রসারিত করে আমাকে ডাকছে। শুধু ডাকা নয়, খলখল করে অদ্ভুত রকমের হাসি। সেই হাসির দমকে পাঁজরার শুকনো হাড়গুলো সমানে ওঠানামা করছে। সেই ভয়ানক হাসি, সেই দৃশ্য শরীরের সমস্ত রক্ত পলকে জমাট বেঁধে যাবার জন্য যথেষ্ট। আর আমার জ্ঞান ছিল না। আর তো চিৎকার করে বাথরুমের দরজার কাছে মূর্ছিত হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হলো, দেখি খাটের ওপর শুয়ে আছি। সকাল হয়েছে। তোমার মেশো উদ্বিগ্ন মুখে পাশে বসে। চোখ মেলতে মেশো বলল, কি হয়েছিল? কি হয়েছিল বললাম। মেশো বলল, কি আশ্চর্য, কাল রাত থেকে কতবার যে আব্দুলকে ডেকেছি ডাক্তারের কাছে পাঠাবো বলে, কিন্তু সে নিখোঁজ। শেষে পাশের বস্তির এক ছোকরাকে ডাক্তার আনতে পাঠিয়েছি। একটু পরেই বাইরে মোটরের শব্দ হলো। বৃদ্ধ বাঙালি ডাক্তার ঘরে ঢুকলেন। সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমরা আপনার দাদুকে এই জমিতে বাড়ি করতে অনেক নিষেধ করেছিলাম, তিনি শোনেননি। কেন? এই জমিতে কি আছে? একটা কবর ছিল এখানে, কবরের উপর কেউ বাড়ি করে না। আপনার দাদুও খুব বেশি দিন এখানে টিকতে পারেনি। আরও একটা কথা, আব্দুল বলে একটা লোক পাহারা দিত, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল? পুরো নাম কি? আব্দুল রিজভী। ডাক্তার নাম শুনে চমকে উঠলেন। সে কি? এখানে তো আব্দুল রিজভীরই কবর ছিল। সে মারা গেছে আজ 80 বছর।
কিন্তু সে যে অনেকগুলো সার্টিফিকেট দেখালো। তার তারিখগুলো দেখেছেন? কবেকার লেখা? পরের দিনই আমরা কলকাতা ফিরে এসেছিলাম। দুটো প্রশ্ন এখনো পাক খায় মাথায়। ঘুরে ঘুরে সেদিন কি খুঁজছিল আব্দুল রিজভী? নিজের কবর নয় তো? আর সে রাতে ওভাবে বাথরুমে কঙ্কাল মূর্তি বা দেখালো কেন? আমাদের তাড়াবার জন্যই কি? আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আপনাদের মূল্যবান মতামত জানাতেও কিন্তু ভুলবেন না।